কারকের যে বাকি তিনটা বাদ আছে এগুলো নিয়ে কথা বলি নাকি? সবাই তো যুক্ত হয়েছেন নিশ্চয়ই, আশা করি। তো আমরা একটু আগের আলোচনাগুলা মনে করি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলে কারক। কারক 6 প্রকার: কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। কারকের সাথে আবশ্যকীয়ভাবে থাকে যে বিষয়টা, সেটি হচ্ছে বিভক্তি। সংজ্ঞাটা এরকম: বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে একটার মধ্যে আরেকটার আন্তঃসম্পর্ক স্থাপনের জন্য যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ ব্যবহৃত হয় তাদের বলে বিভক্তি। বিভক্তি মূলত দুরকম: শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। আজকে আমাদের লাগবে হলো শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি 7টা: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। মনে রাখতে হবে তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি এগুলো আসলে বিভক্তি না, এগুলো হচ্ছে অনুসর্গ। এরপর কর্তাকারক বাক্যের যে অংশে ক্রিয়া নিষ্পন্ন করে বা যে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে বা যে কাজটা করে সেটি হচ্ছে কর্তা। 4 প্রকার: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। কর্তা যখন সরাসরি কোনো কাজ করে নিজে নিজে তখন সেটাকে বলা হয় মুখ্যকর্তা। আবার একের পরিচালনায় অন্যজন কর্তৃক যখন অনুষ্ঠিত হয় তখন বলে প্রযোজককর্তা। প্রযোজককর্তার অধীনকর্তাকে বলে প্রযোজ্যকর্তা। আর ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহারকর্তা হয়। কর্ম 2 প্রকার: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে তাকে বলে কর্ম। 2 প্রকার: মুখ্যকর্ম এবং গৌণকর্ম। দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মটার নাম হচ্ছে গৌণকর্ম, আর বস্তুবাচক কর্মটাকে বলে মুখ্যকর্ম। এরপর করণ শব্দের অর্থ যন্ত্র, সহায় অথবা উপায়। কর্তা যার সাহায্যে যে যন্ত্রে যে উপায়ে কাজ করে তাকে বলে করণ। বাক্যের ক্রিয়াপদকে কে এটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হয় কর্তা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অংশে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণ। এরপরে থাকে হলো সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। তাহলে আমরা আগে সম্প্রদান দিয়ে শুরু করি। সংস্কৃত ব্যাকরণে অনুযায়ী বলতে হয় সত্যত্যাগ করে কাউকে দান করা বোঝালে সেটিকে বলা হয় সম্প্রদান করো। সত্যত্যাগ করে দান করা বোঝালে, সত্য শব্দের অর্থ হলো স মানে নিজের, ত মানে অধিকার, অর্থাৎ নিজের অধিকার ছেড়ে দিলে যে দান করা বোঝায় সেটি হলো সম্প্রদানকারক। তো সম্প্রদানকারক সত্যত্যাগ করে দান করা না বোঝালে সেটি সম্প্রদানকারক হয় না, সেটা হয় হলো কর্মকারক। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং অনেক বৈয়াকরণ সম্প্রদানকারক রাখার পক্ষে না, ঠিক আছে? এটা নিয়ে নানান কথা আছে। যাই হোক, আমরা কয়েকটা উদাহরণ দেখি আগে। তাহলে সত্যত্যাগ করে দান করা বোঝালে তাকে সম্প্রদানকারক বলে। কিন্তু একটা উদাহরণ লিখি, যেমন ধরেন সম্প্রদানকারকের কথা আসলে এই যে উদাহরণটা আসে আর কি, যেমন ধরেন সৎপাত্রে কন্যা দান করো। এবার একটু খেয়াল করেন, সৎপাত্রে কন্যা দান করো, এখানে সৎপাত্র হচ্ছে সম্প্রদানকারক। এটি কিন্তু ভুল বোঝার একটা অবকাশ আছে, ঠিক আছে? যেমন যদি কন্যা এটার নিচে দাগ দেই কখনো, ঠিক আছে? সরি, আমাদের কারেন্ট চলে গেছে তো এই জন্য ব্ল্যাকবোর্ডের সুবিধাটা হয়ে গেল। আবার সব রিকানেকশন আসতেছে কেন? আচ্ছা, তো যেহেতু কারেন্ট চলে গেছে এই জন্য বোর্ডের সুবিধাটা পাচ্ছি না, মুখে মুখে বলি যে সৎপাত্রে কন্যা দান করো, যেটা লিখছিলাম বোর্ডে, এখানে সৎপাত্র হচ্ছে সম্প্রদানকারক। কিন্তু এটা ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে যে লাইনটা আবার মনে করি, সৎপাত্রে কন্যা দান করো, ঠিক আছে? এখানে যদি কন্যার নিচে দাগ দেওয়া থাকে আপনারা কিন্তু জেনে রাখেন ওটা নির্দ্বিধায় কর্মকারক। আবার ধরেন ভিখারিকে ভিক্ষা দাও, ঠিক আছে? ভিখারিকে সম্প্রদানকারক, কিন্তু ভিক্ষার নিচে দাগ দেওয়া থাকলে কিন্তু নির্দ্বিধায় সেটি কর্মকারক। কারণ
দাতা দান গ্রহীতা হচ্ছে সম্প্রদান, দান গ্রহীতা হচ্ছে সম্প্রদান। যা দান করা হলো সেটি কিন্তু মোটেও সম্প্রদান না। তাইলে এখানে সৎপাত্র দান গ্রহণ করতেছে সম্প্রদান, ভিখারি দান গ্রহণ করতেছে তাই এটা সম্প্রদান। তারপর এরকম যত 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 উদাহরণ আছে, এটা তো আপনার বলে যে আর বেশি উদাহরণ বললে আর কি হবে। দেন এবার যেটা বলা যে সৎপাত্রে কন্যাদান করো, আপনারা যদি এইভাবে খেয়াল করেন যে মনে করেন সম্প্রদান কারকটা নাই, তাহলে সৎপাত্রে কন্যাদান করো, সৎপাত্র এবং কন্যা দুইটাই হয়ে যাবে হলো কর্মকারক। ঠিক আছে, তাহলে যেহেতু কর্মকারক দিয়েই সম্প্রদানের কাজ চালানো যায়, তাইলে আর সম্প্রদান কারক রাইখে অযথা একটা বিরক্তিকর বিষয়। এবং কোনো কোনো বৈয়াকরণ এটা নিয়ে মোটামুটি হাসির মন্তব্য করেছেন যে সত্য ত্যাগ করে দান করা বুঝাইলে যদি সম্প্রদান কারক হয়, তাহলে সত্য ত্যাগ করে মারলে কোন কারক হবে, সত্য ত্যাগ করে হাসলে কোন কারক হবে, সত্য ত্যাগ করে কাঁদলে কোন কারক হবে, এরকম অসংখ্য প্রশ্ন বৈয়াকরণটা তুলে ধরেছেন। এই জন্য প্রায় সর্বসম্মতিভাবে সমস্ত বৈয়াকরণটা একমত যে সম্প্রদান কারক সংস্কৃততে হয়তো আছে, কিন্তু বাংলায় এটার প্রয়োজনীয়তা একবারেই নাই। ঠিক আছে, এই জন্য বাংলায় সম্প্রদান কারক এখনটাকে স্বীকার করা হয় না। আধুনিক সংস্করণে আধুনিক বইতে সম্প্রদান কারকেরও উল্লেখ করে না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বোর্ড বইতে এখন আর সম্প্রদান কারকের কথা বলে না, বোর্ড বইয়ে সম্প্রদান কারক বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরাও আর সম্প্রদান কারক বলবো না, আমরা সেগুলোকে এখন কর্মকারক হিসাবে চালাই দেব। ঠিক আছে, যেমন কী বলে অসহায়কে খাদ্য দাও, অসহায়কে আমরা আগের বই অনুযায়ী বলতাম হলো সম্প্রদান কারক, এখন সেটা বলবো না, কারণ সম্প্রদান কারক তো আপনারা খেয়াল করছেন কি না, বর্তমান বইয়ের নবম দশমে সম্প্রদান কারকটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং আমরা আর সম্প্রদান কারক বলবো না, ওটা যথারীতি কর্মকারক হিসাবেই আমরা ওইটাকে ডিল করব। ঠিক আছে, এরপর কর্মকারকের সাথে আরেকটা বিভক্তির ফ্যাকরাও থাকে। সাধারণত সম্প্রদান কারকের কে এটা হয় হলো চতুর্থী। ঠিক আছে, কিন্তু এখানে আমি বলবো যে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনাদের অস্থির হওয়ারও কোনো কারণ নাই, কারণ বর্তমানে ওই চতুর্থী তৃতীয়া এই বিভক্তির নামগুলোই উঠিয়ে দিছে। জাস্ট এখন বিভক্তি বলতে বোঝায় কে রে, এ অতে রয়ের, এগুলো হচ্ছে বিভক্তি। যেহেতু নাম নাই সুতরাং বাইচে গেছেন, এই কোনটা চতুর্থী কোনটা তৃতীয়া কোনটা দ্বিতীয়া এটা নিয়ে আর প্যাসে যাওয়া লাগবো না। তো এখন যেগুলো আছে ওগুলোর মধ্যে আর এই ঝামেলাগুলো নাই, অনেকটা সহজীকরণ করে ফেলছে। আসলে আপনার তৎসম শব্দে বিভক্তি, এই বিভক্তি বাহুল্যতা এত বেশি যে ওই তৎসমর থেকে যখন বাংলা করতে হয় তখন অনেক বিভক্তি বাদ দিয়ে দেওয়া লাগে, সেই হিসাবে আমাদেরটাও মোটামুটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন একটা সুন্দর একটা কাজ হয়েছে। যাই হোক, তাহলে সম্প্রদান কারক আগেও গুরুত্বপূর্ণ ছিল না, এখন তো একবারে সিলেবাস থেকেই বাদ। সুতরাং এটা মোটামুটি অফ করতে পারি আমরা আলোচনাটা। এরপর ধরেন আছে অপাদান। ঠিক আছে, বর্তমান যে বইটা আছে নবম দশম শ্রেণীতে, এখানে ওরা কিন্তু খুব সহজে বলে যে ক্রিয়ার উৎসকে অপাদান কারক বলে। এটা বুঝতে অনেক সময় সমস্যা হয়, ক্রিয়ার উৎস। ঠিক আছে, আমি আপনাদের কাছে আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারতেছি না, তাই মুখেই যতটুকু সম্ভব বলার চেষ্টা করতেছি। তো ক্রিয়ার উৎস যেমন মেঘ থেকে বৃষ্টি হয়, তাইলে এই বৃষ্টিপাতের উৎসটা হচ্ছে মেঘ, সুতরাং এটা অপাদান। ঠিক আছে, আবার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাহলে ভয়ের উৎস হচ্ছে বাঘ, তাহলে বাঘটা হচ্ছে অপাদান কারক। তারপর আমি কি ডরাই সুখী ভিখারি রাগ হবে, এখানে ভীতি আছে, তাহলে এটা অপাদান কারক। এটা হলো বর্তমান বইয়ের সংজ্ঞা অনুযায়ী এভাবে যে ক্রিয়ার উৎস অর্থাৎ যেখান থেকে ক্রিয়াটা উৎপত্তি হয় ওটাই হচ্ছে অপাদান কারক। আর আমি মনে করি যে এর চাইতে বরং আমাদের আগের বইয়ে যে সংজ্ঞাটা আছে ওটা যদি একটু কষ্ট করে মনে রাখা যায়, তাহলে ওইখান থেকে অপাদান কারক চেনা সোজা হয়। ওখানে আপনার দেখবেন যে চলিত, ভীত, রক্ষিত, উৎপন্ন, গৃহীত, জাত, বিচ্যুত, আরম্ভ, দূরীভূত, স্থান, কাল, তুলনা, উপমা এগুলো বোঝাইলে অপাদান কারক হয়। এটা মাথায় রাখলে একটু ভালো হয়। এক এক করে বলতেছি। চলিত অর্থাৎ কিছু চলছে, যদি এরকম বোঝায় তাহলে নিশ্চিন্তে ধরে নেবেন যে সেটি অপাদান কারক। যেমন ধরেন কথায় কথায় যে আমি রাস্তা দিয়ে বাস চলেছে, ঠিক আছে, তাইলে এখানে বাস চলিত
সুতরাং রাস্তা নির্দ্বিধায় আপনার অপাদান কারক। ওই যে চলিত বুঝাইলো, তাই এটা অপাদান। তারপর ভীত, মানে আরেকটা জিনিস একটু বলে দেই যে অধিকরণ কারকের ক্রিয়াপদ কিন্তু কখনোই চলন্ত হয় না। যদি ক্রিয়াপদ কন্টিনিউয়াস থাকে, হচ্ছে চলছে এরকম বোঝায়, তাহলে সেটা অধিকরণ কারক হয় না। যে বললাম না যে রাস্তা দিয়ে বাস চলতেছে, এখানে রাস্তা স্থান বোঝায় অধিকরণ মনে হতে পারে, কিন্তু অধিকরণ কারকের ক্রিয়া স্থির হতে হয়, চলমান থাকলে সেটি অপাদান কারক হয়। তারপর ভীত, যে যদি কখনো থেকে ভয় পাওয়া বোঝায় তাহলে সেটা অপাদান কারক। যেমন বাবাকে বড্ড ভয় পাই, এখানে মজার জিনিস খেয়াল রাখি, এখানে একটা জিনিস যে বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবা থেকে ভয় আসে, সুতরাং বাবাটা হচ্ছে অপাদান কারক। কিন্তু আপনি যদি বলেন বাবাকে বড্ড ভালোবাসি, তাহলে কিন্তু নিশ্চিন্তে সেটি হয়ে যাবে আপনার কর্মকারক। ওই যে ভয় বা ভীতিভাবটা উঠে গেল এই জন্য, ঠিক আছে। তারপর রক্ষিত, এটাতেও অপাদান হয় যে বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা। রক্ষিত, যে বিপদ থেকে রক্ষা করো, তাহলে রক্ষিত বুঝাইলো, এটাও অপাদান, ঠিক আছে। তারপরে জাত, জাত মানে হলো কোনো কিছু উৎপন্ন, শুরু হওয়া এরকম বোঝায়, তখনও ধরে নিতে হয় যে ওটা অপাদান, ঠিক আছে। যেমন খেজুর রসে গুড় হয়, খেজুর রস থেকে গুড় হয়। এখানে একটা জিনিস কিন্তু ভুল করা যাবে না, খেজুর রস দিয়ে গুড় হয় না, কিন্তু খেজুর রস থেকে গুড় হয়, এই অর্থে এটা অপাদান কারক ধরে নিতে হয়। তারপর বিচ্যুত, যেমন দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, ঠিক আছে, বিচ্যুত হয়ে গেছে, গাছ থেকে আম পড়ে, এরকম। তারপর আরম্ভ, যেমন আরম্ভ ধরেন শুক্রবার থেকে পরীক্ষা আরম্ভ, তাইলে শুক্রবার থেকে কিন্তু অপাদান কারক, অধিকরণ না, এটা মাথায় রাখতে হবে। আবার যদি বলি শনিবার স্কুল বন্ধ, তাহলে শনিবার অধিকরণ কারক, কারণ সেখানে আরম্ভ বা শুরুর ওই বিষয়টা নাই, ঠিক আছে। তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে একটা একটা করে চলিত, ভীত, রক্ষিত, তারপরে উৎপন্ন, যেমন জমি থেকে ফসল পাই, উৎপন্ন বোঝাইলো অপাদান কারক। তারপর গৃহীত, ঠিক আছে, যে গৃহীত ধরেন সব ঝিনুকে মুক্তা মেলে না, এটা গৃহীত। তারপর জাত, তেলে তেল হয়, আরম্ভ, ঠিক আছে। তারপর তুলনা, যেমন করিমের চেয়ে রহিম বুদ্ধিমান, এরকম বোঝাইলে সেটা হয় হলো অপাদান কারক, ঠিক আছে। তাহলে আমাদের এই ভাবটা যদি মনে রাখি, তাহলে কিন্তু অপাদান কারক মনে রাখা সোজা। যেমন ক্রিয়ার উৎসকে অপাদান কারক বলে, নতুন বই যখন থাকবে যে শুক্রবার থেকে পরীক্ষা শুরু, এখানে কিন্তু ক্রিয়ার উৎস আপনি খুঁজেই পাবেন না, সেজন্য ওই যে পূর্ণ সংখ্যাটা জানা থাকলে উত্তর দেওয়া অনেকটাই সহজ হয়ে আসে, ঠিক আছে। আর অপাদান কারকের সাথে বিভক্তিরও একটা বড় ধরনের যোগ থাকে। বড় ধরনের যোগ হলো যে অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তিটা, অর্থাৎ হতে থেকে চেয়ে এটা একটু বেশি হয়। আর শতকরা ধরেন 99 ভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই পঞ্চমী বিভক্তি, অর্থাৎ হতে থেকে চেয়ে এগুলো হয়েছে। আর ওই সামান্য 2-1টা ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়, যেমন করণ কারকের মধ্যে সাধারণত তৃতীয়া থাকে, ঠিক আছে। তো ওই করণ কারকের তৃতীয়া, অপাদান কারকের পঞ্চমী এবং পূর্ণ সংজ্ঞা, এরা যদি খেয়াল থাকে, আশা করা যায় ভুল হওয়ার সম্ভাবনা একবারেই থাকে না বা থাকবে না। সেক্ষেত্রে প্রথম একটু থতমত ভাব তো থাকেই, কিন্তু সেটা কাটতেও সময় লাগে না। আপনারা ভয় পায়েন না, হতাশও হয়েন না, সবসময় খেয়াল রাখবেন যে একটা থতমত ভাব থাকবে এবং সেই থতমত ভাবটা কেটেও যাবে, ঠিক আছে। তো যাই হোক, তারপর থাকে হলো নতুন একটা কারক, যেটাকে বলে সম্বন্ধ কারক, ঠিক আছে। এইটা আপনারা পুরনো বইগুলোতে পাবেন না, ঠিক আছে। এই বছর যে 9-10-এর বইটা আসছে, এটার মধ্যে অ্যাড করে দিয়েছে সম্বন্ধ কারক, ঠিক আছে। আগে যেটাকে বলা হয়তো সম্বন্ধ পদ, এখন সেটা সম্বন্ধ কারক হয়েছে, ঠিক আছে। তো সম্বন্ধ কি, আমরা কিন্তু সংজ্ঞায় জানি যে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এখন যে কাজ করে সে কর্তা, যে যাকে আশ্রয় করে কর্ম, যা দিয়ে করণ, এরকমভাবে তো নামকরণ হয়। কিন্তু দেখা যায় কোনো সময় যে ক্রিয়াপদের সাথে কোনো পদের একবার এই সম্পর্ক থাকে না, সুতরাং প্রচলিত সংজ্ঞা অনুযায়ী সেগুলো কারক না। যেমন করিমের ভাই রহিম এসেছে, ক্রিয়াপদ হচ্ছে এসেছে, এর সাথে সম্পর্ক হচ্ছে রহিমের, করিমের না। কিন্তু রহিমের সাথে বাক্যের অন্যান্য পদ
অর্থাৎ রহিম আরেকটা বিশেষের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। এই জন্য আগের বইগুলোতে এই সম্বন্ধপদটা কারক হতো না, কারণ ক্রিয়াপদের সাথে তো সম্পর্ক নাই, তার ওটা কারক হয় কী করে। এই জন্য আগের বইগুলো বা আগের ভাষাতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক যারা আছেন তারা সম্বন্ধপদকে কারক বলতেন না, কারণ ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই বলে, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে যে ভাষাতাত্ত্বিক আছেন তারা এটাকেও একটা কারকের মর্যাদা দিয়েছেন, সেটার নাম দিয়েছেন সম্বন্ধ কারক, ঠিক আছে। অনেকটা ইংরেজির সাথে অ্যাডজাস্ট করানোর জন্য ইংরেজিতেও দেখবেন এরকম একটা সম্বন্ধকারক থাকে। আর সম্বন্ধপদ বা সম্বন্ধকারক চেনা একবারেই সোজা, প্রথমত ক্রিয়া থাকে সাথে সম্পর্ক থাকে না, এভাবে চেনা যায়। আর দ্বিতীয়ত হলো কী বলে আপনার ওই বিভক্তি দেখে, ষষ্ঠী বিভক্তি বলে যেটাকে, অর্থাৎ রয়ের, ঠিক আছে। সম্বন্ধপদে সাধারণত এই ষষ্ঠী বিভক্তি অর্থাৎ রয়ের যোগ হয়। যেমন করিমের ভাই এসেছে, নজরুলের বই, আমার কবিতা, তার ছেলে, ঠিক আছে, রহিমের বাড়ি, এরকম সবসময় দেখবেন র অথবা এর বিভক্তি যোগ হচ্ছে এবং এর সাথে ক্রিয়াপদের কোনো সাক্ষাৎ সম্পর্ক থাকতেছে না, ঠিক আছে। তাইলে এ হচ্ছে আমার সম্বন্ধ কারক। আগের আমলে যেমনটা বলতাম আমরা সম্বন্ধ পদ, এখন বলা রাখতেছে সম্বন্ধ কারক। এরপরে সম্বোধন পদ থাকে, ঠিক আছে। কোনো কোনো বইতে বা কেউ কেউ সেটাকে সম্বন্ধ পদ বা এরকম বলবেন, অনেক সময় আছে। তো এটাও মানে সম্বন্ধ বলতেছে বারবার, সম্বোধন পদ, যে সম্বোধন পদ কারক না। সম্বোধন শব্দের অর্থ ডাক, কাউকে ডাক দেওয়া বা আহ্বান করা, ঠিক আছে। তাহলে সহজ করে একটা বিষয় খেয়াল রাখবো, যে কাউকে যা বলে নিজের দিকে ফেরানো হয় সেটার নামই হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন শব্দের অর্থ ডাক দেওয়া, আহ্বান করা। আমরা যদি বলি এই ছেলে এদিকে শোনো, তাহলে এই ছেলে হচ্ছে সম্বোধন পদ, ঠিক আছে, কারণ এটা বলে আমরা তাকে আমাদের দিকে ফেরালাম, ঠিক আছে। তারপর করিম শুনে যাও, এখানে করিম হচ্ছে ওই সম্বোধন পদ, কারণ এটা দিয়ে তাকে ডাক দেওয়া বোঝায়। তারপর ধরেন ওগো আজকে তোরা যাস নে ঘরের বাহিরে, ওগো সম্বোধন পদ। এরকম যে কী বলে মিস্টার রহিম আপনি শুনে যান, এখানে মিস্টার রহিমও হচ্ছে ওরকম সম্বোধন পদ। এটাও কারক না, কারণ ক্রিয়াপদের সাথে সাক্ষাৎ সরাসরি কোনো সম্পর্ক এটার থাকে না। তাহলে কী দাঁড়ালো বিষয়টা, যে বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ এবং সম্বোধন পদ কোনোটাই কারক না, কিন্তু বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকে। আর এখনকার যে নতুন সিলেবাসটা, এই সিলেবাসে বোর্ড সিলেবাস থেকে আমাদের বলা হইতেছিল কি, যে সম্বন্ধ কারক আর একটা নতুন কারক, তো আমরা ওটাকে কারক হিসাবে চিনব। তবে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু মোটেও জটিল কিছু না, কঠিন কিছু না। সম্বন্ধ কারকে ষষ্ঠী থাকবো, ঠিক আছে। এরা আবার কী হলো সোহেল ভাই, ঠিক আছে, সম্বন্ধ কারকে ষষ্ঠী থাকবো, সম্বোধনে তো ওই যে ডাক দেওয়া বা সম্বোধন কারকটা এখন অস্বীকারই করা হয়েছে। এরপর থাকে যে কারেন্ট আসার জন্য অপেক্ষা করতেছিলাম, অধিকরণ কারকটা বাদ আছে, তো ওইটার জন্য একটু বোর্ড হইলে একটু ভালো হয় আর কি। জিনিসটা কয়েকটা বিষয় আছে খেয়াল করতে হয়। তো ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, ঠিক আছে। আধার মানে হচ্ছে পাত্র, অর্থাৎ ক্রিয়া যেখানে স্থির হয় সেটাকে বলা হয় অধিকরণ কারক। একটু আগে যেমনটা বলছি আমি, ক্রিয়া চলমান থাকলে ধরে নেবেন সেটা অধিকরণ না উপাদান, ঠিক আছে। তো এখন অধিকরণ কারকের আবার কয়েকটা প্রকারভেদ আছে। এখন আমরা একটু বোর্ডের সাহায্য নেই সুন্দর করে বোঝার জন্য। তো যেমন ধরেন অধিকরণটাকে আগে ভাগ করি, ধরেন অধিকরণটা প্রধানত 3 প্রকার, ঠিক আছে। প্রথমত হচ্ছে কালাধিকরণ, তারপর থেকে আধারাধিকরণ, তারপর থেকে ভাবাধিকরণ। তার মানে অধিকরণ 3 প্রকার। এরপরে আবার আধারাধিকরণ আবার 3 প্রকার। প্রথম হচ্ছে ঐকদেশিক, তারপর
অভিব্যাপক তারপর হচ্ছে বৈষয়িক। এই আচ্ছা, এখন একটু ডিটেল বলি। আপনারা বোর্ডে দেখছেন যে ক্রিয়ার আধারকে বলে অধিকরণ। ঠিক আছে, অধিকরণ 3 প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আমি কিন্তু প্রায় প্রত্যেক ক্লাসেই বলি যে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলা ব্যাকরণে এইটার নাম এইটা হইল কেন। যদি তাই হয় তাহলে আপনি অর্ধেকটুকু ব্যাকরণ অলরেডি শিখে ফেলবেন নিজে নিজেই। যেমন ধরেন এখানে কালাধিকরণ, এখানে কাল মানে হচ্ছে সময়, তাহলে সময় অধিকরণ অর্থাৎ সময় বোঝাবে যেটা, সেটা হচ্ছে কালাধিকরণ। তারপরটা আধারাধিকরণ, আধার মানে হচ্ছে পাত্র, মানে পাত্র বোঝায় যেটা, সেটা আধারাধিকরণ। এরপরটা থাকে ভাবাধিকরণ। সংস্কৃত ব্যাকরণে কোনো ক্রিয়ার কাজ হওয়া অথবা না হওয়া যখন আরেকটা ক্রিয়াবাচক বিশেষের উপর নির্ভরশীল থাকে, সংস্কৃত ব্যাকরণে সেটাকে বলে ভাব। আর এই ভাব থেকে যে অধিকরণ সেটির নামই মূলত ভাবাধিকরণ। ঠিক আছে, তাহলে প্রথমগুলো আবার প্রধান তিনটা একটু মনে করায় দিই। কালাধিকরণ মানে হচ্ছে সময়, সময় বোঝাইলে ওটা কালাধিকরণ। আধার মানে হচ্ছে পাত্র, যে পাত্রে ক্রিয়া নিষ্পন্ন হয় সেটা হচ্ছে আধারাধিকরণ। আর একটা ক্রিয়ার কাজ হওয়া অথবা না হওয়া যখন আর একটা ক্রিয়াবাচক বিশেষের উপর নির্ভর করে থাকে তখন সেটিকে বলা হয় ভাবাধিকরণ। এরপর আধারাধিকরণ আবার 3 প্রকার: ঐকদেশিক আধারাধিকরণ, যদি পুরা আধার জুড়েই হয় তাহলে বলে অভিব্যাপক আধারাধিকরণ, আর যদি কোনো একটা অংশ হয় তাহলে বলে ঐকদেশিক আধারাধিকরণ। আর বৈষয়িক আধারাধিকরণ নামেই বুঝতেছেন, ওটা তো বিষয় থাকে কোনো, বাংলা, অঙ্ক, ইংরেজি এই টাইপের কিছু একটা। ঠিক আছে, তাহলে এই 4টা যদি আপনি মূলত নিজের মনের মধ্যে রাখতে পারেন তাইলে ভুল হবে না। সেখানে একটু বলে রাখা ভালো যে নতুন যে বইগুলো আছে 9, 10-এর বই বা স্কুলের যে নতুন 6, 7, 8-এর যে বইগুলো আছে সেই বইগুলোতে কিন্তু এই অধিকরণের এতগুলো শ্রেণীবিন্যাস মোটেও দেখানো হয় না। ঠিক আছে, কিন্তু ওই যে ক্যাডেটের জন্য বা কোনো কোনো সময় অবজেক্টিভের জন্য এইগুলো একটু জেনে রাখা লাগে। জেনে না রাখলে যে দেখা যায় যে একটা ব্যতিক্রমী উদাহরণ দিল, যেমন ধরেন ভাবাধিকরণ থেকে একটা উদাহরণ দিল, সেটা অনেক সময় অনেকে বলে করণ কারক, অনেকে বলে আবার সম্প্রদান কারক, এরা নানান ঝামেলা হয়। এই জন্য শ্রেণীবিভাগটা জেনে রাখলে খুব ভালো হয়। ঠিক আছে, তো এখন যদি কেউ মনে করেন যে না এই 4টা জানবো না, পড়বো না, অসুবিধা নাই, ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, ঠিক আছে, হবে তো। এখনকার অধিকরণ কারকে একবারে কোনো প্রকার ক্ষেত্রে কিচ্ছু নাই। ওই যে বললাম না যে অনেক সময় দেখা যায় যে একেবারে মূল অধিকরণ থেকে না হয়েছে একটু সাইড অধিকরণ থেকে একটু বাইরের থেকে দিছে, অধিকরণের আওতায় কিন্তু একটু দূরের জিনিস, ওই তখনও যে ভুল হয়, এই জন্য এটা খেয়াল করা জরুরি। তো এখন আপনাদের জন্য আমি একটু সহজ করে দিছি। দেখেন যে ঐকদেশিক আধারাধিকরণের পুরা একটা গোল্লা দিয়া মাঝখানে একটু ছোট্ট একটা বৃত্তর মতো করে দিছি, তাই এটা দেখলে বুঝতে হবে যে এটা পুরাটা জুইরা থাকবে না। আবার অভিভাবক অধিকরণ একেবারে পুরাটা কালো বানাই দিছি, দেখা যায় মনে হয়। তো এই যে পুরাটা কালো, যেহেতু পুরাটাই ভরছে তাহলে অভিভাবকে পুরাটা বইরাই থাকবো। আর বৈষয়িক, এখানে শব্দটা হলো বিষয় যৌগিক সমান বৈষয়িক, তাহলে ওখানে বিষয় থাকবে। ঠিক আছে, এখন 2-একটা উদাহরণ আমরা একটু দেখি এটার সাথে মিলাই রাখা। যেমন ধরেন এভাবে, আজকে নয় কালকে এসো। আচ্ছা, আজকে নয় কালকে এসো, এইভাবে যদি দেওয়া থাকে কালকে এবং আজকে এই দুইটা, তাহলে কোন কারক হবে? ঠিক আছে, অবশ্যই আপনারা দেখবেন আজকাল সময় বোঝাইছে, সুতরাং এটা অধিকরণ কারক। যেহেতু স্পেসিফিকলি সময়, তাই এটা কালাধিকরণ। ঠিক আছে, কালাধিকরণের বিভক্তি হচ্ছে কে বা দ্বিতীয়া। আর বর্তমান নিয়ম অনুযায়ী বলতে হবে অধিকরণ কারকে কে বিভক্তি, এরকম। ঠিক আছে, তারপর এরকম আরও থাকে, আজ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়, এখানে একটু খেয়াল করলে আজই, তারপর বসন্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে সময় বোঝাইছে যেহেতু, সুতরাং কালাধিকরণ অধিকরণের কালাধিকরণের অংশ। এরপর থাকে
ধরেন আধারাদিকরণ, এভাবে বললাম যে বাবা বাড়ি আছে, ঠিক আছে, এখানে বাবা তো কর্তাকারক, ঠিক আছে। এখন এই বাড়ি আছেন, এই বাড়িটা যেহেতু একটা স্থান, ঠিক আছে, ওইখানেই ক্রিয়াটার অবস্থিতি, সুতরাং ওটা অধিকরণ কারক। এখন ওই বাড়ি তো আর সময় না, জায়গা, সুতরাং ওইটা হচ্ছে আধারাদিকরণ। এখন পরবর্তী প্রশ্নটা আসবে যেটা আধারাদিকরণের মধ্যে কোনটা, ঐকদেশিক, অভিভাবক না বৈষয়িক, ঠিক আছে। যেহেতু বাবা সারা বাড়ি জুড়েই নয়, সারা বাড়ি জুড়েই তো আর বাবা থাকা পারে না, ঠিক আছে, কোনো একটা অংশে আসছে, তাই ওটা ঐকদেশিক আধারাদিকরণ হবে, ঠিক আছে। আবার এভাবে যদি বলি, ঘরে ভ্রমর এলো, ঠিক আছে, এভাবে যদি বলি যে ঘরে ভ্রমর এলো, তাহলে সারা ঘর জুড়াই তো আর ভ্রমর আসে না, ভ্রমণের কোনো একটা অংশে আছে, ঘরের কোনো একটা অংশে, তাই ওটা হচ্ছে ঐকদেশিক আধারাদিকরণ। কিন্তু আমরা যদি এভাবে বলি যে ঘরে বাতাস আছে, ঠিক আছে, তাইলে এইবার কিন্তু খেয়াল করেন, এবার ঘরে কিন্তু অভিভাবক আধারাদিকরণ হয়ে গেছে, কারণ বাতাস সারা ঘর জুড়েই আসছে, ঠিক আছে, অর্থাৎ পুরা আধারকে ব্যপ্ত করেই আছে। এভাবে আবার ধরেন একটা উদাহরণ লিখি, উদাহরণটা, আজই জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তো শুরুতে যদি বলি আজই, সময় বোঝাইছে, সুতরাং এটা কালাধিকরণ। তারপর জ্যোৎস্না রাতে, এটাও সময় বোঝাইছে, কালাধিকরণ। সবাই কর্তাকারক, মুখ্যকর্তা, বনে গেছে। এখন বনের সারা বন জুড়েই গেছে না বনের কোনো নির্দিষ্ট অংশে গেছে, তো এটা মানুষ তার সারা বনকে ব্যপ্ত করে যেতে পারে না, কোনো অংশে যায়, তাই ওটা হচ্ছে ঐকদেশিক আধারাদিকরণ, ঠিক আছে। তারপর ধরেন কোনো সময় দেখবেন এরকম থাকে, যেমন ধরেন সে বাংলায় দক্ষ, গণিতে কাঁচা। এখন বাংলা এবং গণিত এই দুইটা কী কারক, ঠিক আছে, যেহেতু এটা বিষয়, সাবজেক্ট, তাই ওই দুটা হচ্ছে হলো বৈষয়িক অধিকরণ, ঠিক আছে। তো তাইলে একটু খেয়াল করে যে সময় বোঝালে কালাধিকরণ, তারপর যদি স্থান, বিষয় এরকম বোঝায় তাকে বলা হয় হলো আধারাদিকরণ। ওইটা আবার তিন রকম হয়, সমস্ত আধার ব্যপ্ত করে যদি হয় তাহলে সেটি হবে হলো অভিভাবক আধারাদিকরণ। সমস্ত আধার ব্যপ্ত না করে কোনো একটা জায়গায় যদি হয় তাহলে হয় ঐকদেশিক আধারাদিকরণ। বাংলা, অঙ্ক, ইংরেজি এই টাইপের কোনো বিষয় যদি বোঝায় তাহলে বৈষয়িক আধারাদিকরণ হয়। এনে একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় থাকে দেখেন আমাদের সেনারা সাহসে দুর্জয়, ঠিক আছে, তো এই যে এখানে সাহস, এটাও কিন্তু একটা বিষয় বা সাবজেক্ট, ওটাও কিন্তু বৈষয়িক অধিকরণের মধ্যেই পড়ে, ঠিক আছে। এরপর থাকে হলো ভাবাধিকরণ, ক্রিয়ার ভাব, যে সংজ্ঞাটা আমি বললাম অনেক ক্ষেত্রে আপনাদের কাছে বলি যে এটা একটু সতর্কতার সাথে খেয়াল না করলে কোনো কোনো সময় করণ কারকের সাথে, কোনো সময় অপাদান কারকের সাথে এটা মিলে যায়। সেজন্য এই ভাবাধিকরণ যেটা, সেটা উদাহরণ কটা একটু খেয়াল করেন, বেশি না, অল্প কটা উদাহরণ মনে রাখলেই চলবে। যেমন ধরেন একটা উদাহরণ, কান্নায় শোক কমে, ঠিক আছে। যেমন ধরেন কান্নায়। আরেকটা উদাহরণ, হাসিতে মুক্তা ঝরে, হাসিতে, তারপর সূর্যোদয়ে অন্ধকার দূর হয়,
সূর্যোদয়ে, তারপর চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। এই হলো লাইন আপাতত। এই 4টা উদাহরণ একটু খেয়াল করেন যে অনেক সময় দেখব আমরা যে প্রথম উদাহরণটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কান্নায় শোক কমে। ঠিক আছে, এটা অনেক সময় মনে হয় যে কান্নায় শোক কমে মানে তো কান্না দিয়া শোক কমে, তাহলে তো এটা করণ কারক, এরকম মনে হতে পারে। কিন্তু এখানে ওই যে সংজ্ঞার প্যাচটা খাটে আসা, যে সংজ্ঞাটা আবার বলি দেখেন, একটা ক্রিয়ার কাজ, এখানে কমে হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার কাজ হওয়া অথবা না হওয়া নির্ভর করে আছে আরেকটা ক্রিয়াবাচক বিশেষের উপরে, এখানে এই যে কান্নার উপরে। সুতরাং এটা হয়ে গেছে ভাবাদিকরণ। ঠিক আছে, হাসিতে মুখটা ঝরে মানে পরে মানে পতিত হয়। ঠিক আছে, এটা অপাদান কারক, এরকম অনেক সময় আমাদের মনে হয়। ঠিক আছে, পতিত হওয়ার অর্থে অপাদান। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে ঝরে ক্রিয়াটা নির্ভর করে আছে দেখেন এই যার একটা ক্রিয়াবাচক বিশেষের উপরে। ঠিক আছে, তাহলে ওটা ভাবাদিকরণ। আবার দূর হয়, ক্রিয়াপত্র দূর হয়, এই যে আরেকটা কাজ সূর্যোদয়ের উপরে নির্ভর করে আছে, সুতরাং ওটা ভাবাদিকরণ। আবার এই হয়টা নির্ভর করে আছে দেখেন এই যে চাঁদ ওঠার উপরে, আরেকটা কাজের উপরে। তাহলে এটা মোটামুটি সহজ, যে ভাবাদিকরণের অনেক মানে গাদা উদাহরণ আপনারা পাবেন না, ভাবাদিকরণের খুব সামান্য কিছু উদাহরণ আপনারা পাবেন। যে 4টা বোর্ডে লিখছি এই 4টা মনে রাখলেই আশা করি বাকি জিন্দিগিতে আর ভাবাদিকরণ নিয়ে টানাটানি পড়া লাগবে না। সিম্পলি মনে রাখেন যে চাঁদ সূর্য হাসি কান্না থাকলে ভাবাদিকরণ হয়। ঠিক আছে, এটা অনেক সময় বললাম না যে যারা এক্সপার্ট পড়াইতে পারে যে তারাও ভুল করে ফেলায়। এই জন্য এই 4টা একটু নিরাপদ হলে মনে রাখা যে চাঁদ সূর্য হাসি কান্না মানে হচ্ছে ওটা ভাবাদিকরণ কারণ। ঠিক আছে, যেমনটা আমি বললাম। তো মূলত কারকের আলোচনাটা হলো এটুকু। এখন আমরা আরেকটু উদাহরণ লিখব কিছু। ঠিক আছে, সেখান থেকে দেখে আরও কয়েকটা উদাহরণ দিয়ে যেন ধারণাটা আমাদের পোক্ত হয়। তার জন্য আসলে সামনাসামনি থাকলে আপনারা প্রশ্ন করতেন, আমরা উত্তর দিতাম এখানে, তখন সেটা খুব ভালো হয়। ঠিক আছে, যাই হোক আমরা একটা উদাহরণ লিখি। ডাকে পাখি খোলো আঁখি। আমরা এই উদাহরণ দিয়ে আবার সবগুলো একটু মনে করবো আর কি। আচ্ছা, তাহলে এখন এখানে পাখি এবং আঁখি এটা কোন কারক? ঠিক আছে, দেখেন আপনারা তো দেখতেছেন আশা করতেছি। এখানে দেখুন যে কাজ ক্রিয়াপদ হচ্ছে 2টা, এখানে একটা ডাকে আর একটা হলো খোলো। ঠিক আছে, তো এই কারণে ডাকে এই ক্রিয়ার কর্তা হচ্ছে পাখি, সুতরাং পাখি হচ্ছে কর্তা কারক। আর আঁখিকে কেন্দ্র করে অন্য কিছু, সুতরাং ওইটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, তাহলে কর্তা কারক কর্মকারক এক উদাহরণে। এরপর ধরেন একটা উদাহরণ লিখি। পাখি সব করে রব, রাতি পোহাইল। এখন এগুলো দেখেন, পাখি সব করে রব রাতি পোহাইল, নিচে দাগ দেওয়া হয়েছে পাখি সব করে রব রাতি, কোনটা কোন কারক আমি একটু ব্যাখ্যা করে বোঝাই দিই। পরে এই ক্রিয়ার কর্তা হচ্ছে পাখি, সুতরাং পাখি হচ্ছে কর্তাকারক। রব হচ্ছে আওয়াজ করে, সুতরাং ওটা হচ্ছে কর্মকারক বলতে পারেন, আমার ক্রিয়ার অংশ বলতে পারেন। এখন রাতি পোহাইলো যেগুলো হলো ভেজাইল্লা, এখানে রাত্রি পোহাইলো এটা কালাধিকরণ না বলে যদি বলেন আপনি আপনার বলাটাও শুদ্ধ, আবার কেউ যদি ওটাকে কর্তাকারক বলে তাহলে তারটাও শুদ্ধ, যে যেমন বলে অসুবিধা নাই। তারপর কাননে কুসুম কলি সকলে ফুটিল। এবার দেখেন একটু, কাননে কুসুমকলি এই 2টা কোন কারক? ঠিক আছে, কানন মানে তো হচ্ছে বাগান, তাহলে বাগানে কুসুমকলি ফুটলো, বাগানে ফুলকলি ফুটলো,
বাগান স্থান বুঝাইলো, তাহলে এটা অধিকরণ। ঠিক আছে, এখন যদি শ্রেণীবিন্যাস করতে যান সারা বাগান ব্যাপ্ত করেই তো আর ফুলের কলি ফুটে নাই, তাহলে এটা ঐকদেশিক অধিকরণ হবে। আর কুসুমকলি কর্তাকারক, নিজেই কাজ করছে দেখে। তারপর পরের লাইন, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। ঠিক আছে, এখানে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল হচ্ছে কর্তাকারক, কারণ ওই লয়ে যাওয়া ক্রিয়াটি রাখালই করে, তো এটা কর্তা, যাকে আশ্রয় ক্রিয়ার ক্রিয়া নিষ্পন্ন হয়। সুতরাং গরুর পাল হচ্ছে কর্ম, মাঠে হচ্ছে জায়গা বুঝাইছে, তার মানে অধিকরণ কারক। তাহলে রাখাল হচ্ছে মুখ্য কর্তা, গরুর পাল হচ্ছে গৌণ কর্ম, আর মাঠে হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ, যদি আমরা শ্রেণীবিন্যাস সহ বলি। তারপর শিশুগণ ডায়মন নিজ নিজ পাঠে। ঠিক আছে, আবার দেখেন কেন শিশুগণ ডায়মন নিজ নিজ পাঠে, লাইনটা যদি সোজা করে ওকা যায়, শিশুগণ মন দিয়ে পড়াশোনা করে বা নিজের পাঠে মন দেয়। ওই যে অর্থটা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ভুল হবে। শিশুগণ মন দিয়ে পড়াশোনা করে, এই অর্থ ধরে নিয়ে শিশুগণ কর্তাকারক, মুখ্যকর্তা, মন হচ্ছে করণকারক, মন দিয়ে পড়ে দেখা, তারপর নিজ নিজ পাঠে বিষয় বুঝাইয়া অধিকরণ কারক। ঠিক আছে, এরপর ধরেন এরকম তো উদাহরণ তো অনেক লিখলে ভালো হয়, কিন্তু এখন তো সামনে থাকলে অনেক মজা হয় এটা পড়াইতে, তো এখন ওই মজাটা পাচ্ছি না। যখন সামনাসামনি হব ইনশাল্লাহ তখন মজা করে পড়া যাবে। ধরেন আরেকটা লাইন, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। এখন সবাই এবং আকাশে কোন কারক? তো ক্রিয়াপদটা খেয়াল করবো, সবাই বলে, যেহেতু বলে সবাই তাই ওটা কর্তা, আর আকাশে লুকিয়ে আছে এটা জায়গা, তাহলে অধিকরণ কারক। এখন সারা আকাশ জুড়ে লুকায় না আকাশের নির্দিষ্ট কোনো স্থানে, এদিক থেকে ওটা ঐকদেশিক, তাহলে প্রথমটা হচ্ছে মুখ্যকর্তা, তারপর একটা ঐকদেশিক আধারাধিকরণ। ঠিক আছে, এরপর ধরেন পাগলে পাগলে লেগেছে ফ্যাসাদ, এই বাক্যটা। ঠিক আছে, এই যে পাগলে পাগলে দুই কর্তা একত্রে এক জাতীয় কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে ব্যতিহার কর্তার উদাহরণ। ঠিক আছে, তারপর আমাকে তুমি অশেষ করেছ দান, আমাকে তুমি। ঠিক আছে, এখানে তুমি হচ্ছে কর্তাকারক, কারণ সে দান করছে, কারণ ওই যে জিনিসটা খেয়াল করেন দান করার প্রসঙ্গটা উল্লেখ করা আছে, তাই আমাকে হচ্ছে সম্প্রদানকারক। আর বর্তমানে যেহেতু সম্প্রদানকারক নাই, আপনারা ওইটাকেও কর্মকারক বলবেন। ঠিক আছে, তারপর শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ। ঠিক আছে, এবার আরেকটা পেজ গিয়ে খেয়াল করেন, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক হচ্ছে প্রযোজককর্তা, ছাত্রদের হচ্ছে প্রযোজ্যকর্তা। ব্যাকরণ কিন্তু অধিকরণ না, কর্মকারক। ঠিক আছে, ব্যাকরণকে কেন্দ্র করে পড়াচ্ছেন। ঠিক আছে,
কিন্তু এটাই যদি আমি বলতাম বাংলা পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, গণিত পড়াচ্ছেন, সেটা আমার হয়ে যেত অধিকরণ কারক, পুরো একটা সাবজেক্ট বুঝাইয়া। ঠিক আছে, তাইলে আমরা পাইলাম এই যে ডাকে পাখি খোলো আঁখি, এই পাখি হচ্ছে মুখ্য কর্তা। তারপর পাগলে পাগলে লেগেছে ফ্যাসাদ, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক হচ্ছে প্রযোজকর্তা, ছাত্রদের হচ্ছে প্রযোজ্যকর্তা। তারপর মা আমাকে কলম দিলেন, এই কলম আমাকে মা, তিনটা কারক করব। মা হচ্ছে কর্তা, আমাকে কর্ম, কলমও হচ্ছে কর্ম। এর মা হচ্ছে প্রযোজক, প্রযোজক বলছি, মুখ্যকর্তা, আমাকে হচ্ছে গৌণ কর্ম, কলম হচ্ছে মুখ্য কর্ম। তারপর চিলকে ঢিল মারো, এখানে চিলকে ঢিল মারো, চিলকে আশ্রয় করে কাজ, সুতরাং কর্মকারক, ঢিল হচ্ছে করণকারক। ঠিক আছে, তারপর এই কলমে লেখা যায় না, এখানে কলমে এটা হচ্ছে করণকারক। ঠিক আছে, তারপর বন থেকে বেরোলো টিয়ে, ধরো বন থেকে বের হলো টিয়ে। আচ্ছা, এখানে দেখেন এই যে বন থেকে এবং টিয়ে, টিয়ে হচ্ছে কর্তাকারক, কারণ সে বন থেকে বের হয়েছে। এবার বন থেকে, এটা কিন্তু জায়গা, কিন্তু অধিকরণ না মোটেও, কারণ বন থেকে বের হয়ে আসছে। এখানে আশা ক্রিয়ার উৎসটা হচ্ছে বন। ঠিক আছে, সুতরাং ওইটা উপাদান কারক। আর বিভক্তিটাও আপনাকে একটা বড় ধরনের সাহায্য করতে পারে। ঠিক আছে, আর অর্থ দেখে অবশ্যই আমরা কারক করব। যেমন ধরেন এইখানে টাকায় টাকা হয়, এ টাকা কিন্তু অপাদান কারক, জাত অর্থে, উৎপন্ন অর্থে। আবার এভাবে যদি বলি টাকায় কিনা হয়, তাহলে টাকায় হলো আপনার করণকারক, টাকা দিয়ে কিনা হয়, এটা করণকারক। ঠিক আছে, আবার যদি এভাবে বলি, এভাবে যদি বলি আমার টাকা চাই, তাহলে এখানে টাকা হচ্ছে কর্মকারক। দেখেন যে ব্যবহার বৈচিত্র্যের কারণে ওই একই শব্দ কিন্তু একবার হচ্ছে করণকারক, একবার হচ্ছে অপাদানকারক, আবার হচ্ছে কী বলে অপাদানকারক। আবার এটা কিন্তু এটা আবার কর্তাও বানানো যায়, দেওয়া যায়। দেখেন টাকা সব পারে, এভাবে যদি বলি তাহলে এখানে টাকা হচ্ছে কর্তাকারক। ঠিক আছে, এই জন্য বাক্যের অর্থগুলো খেয়াল করে আমাদের কারক করতে হবে। শুধু শুধু কী বলে এটাকে, যদি আমরা বলি যে না একটা টাকা আছে, যে টাকা শিখলাম হয়তো টাকায় টাকা হয় অপাদানকারক, তো যতবার টাকা আসবে ততবার এটা অপাদানকারক হবে, এমনটা আশা করাটা কিন্তু মোটেও ঠিক না। ঠিক আছে, তো মোটামুটিভাবে তো কারকের আলোচনা হইলই। ঠিক আছে, সময় অনেকটা হয়ে গেছে, তো এখন আমরা আজকের এই আলোচনাটা শেষ করব, আজকের জন্য কারক আলোচনাটা শেষ করব। তো এখন ওই শেষের আপনাদের যে আমরা যেমনটা কথা বলি ওই